আশা করি সকলে ভালো আছেন। প্রোগ্রামগুলো আমাদের জ্যোতিষে যেভাবে চলছে, জ্যোতিষের প্রোগ্রামগুলো যা কিছু আমাদের চলছে, যে প্রোগ্রামগুলো নিয়ে আমরা বিভিন্ন রকম ব্যাখ্যাগুলো দিচ্ছি, তো সেই ব্যাখ্যাগুলো সেই প্রোগ্রামগুলো আমাদের যেমন চলবে, তার সাথে সাথে হস্তরেখা নিয়েও কিছু কথা, কিছু বক্তব্য জানার দরকার। প্রত্যেকটা জ্যোতিষ অনুরাগী যারা, হস্তরেখাটাও আমাদের জ্যোতিষেরই একটা অংশ। আমরা যখন চেম্বার করতে যাই বিভিন্ন গ্রামাঞ্চলে, বেশিরভাগ মানুষেরই জন্ম সময়, জন্ম তারিখ এগুলো পাওয়া যায় না। ভালো আছি ভাই, তুমি ভালো আছো তো? তো আমরা প্র্যাকটিক্যালি যখন আমরা চেম্বার করি, সবার কিন্তু জন্মকুষ্টি ছক এগুলো আমরা করতে পারি না। তার কারণ একটাই, সবার কিন্তু আমাদের ঠিকঠাক ইনফরমেশান বিশেষ করে গ্রামের দিকে আমরা পাই না। আমি অনেক দূরে চেম্বার করি, অনেক গ্রামাঞ্চলেও চেম্বার করি, এবং সেখানে দেখা যায় যে 100 জন লোকের মধ্যে 80 জন মানুষেরই জন্ম তারিখ তারা ঠিক বলতে পারছেন না, সেইভাবে সংরক্ষিত নেই বা সেইভাবে কারো থেকে তারা ইনফরমেশান পাননি। তো সেক্ষেত্রে হাতের ওপরেই কিন্তু আমাদেরকে ভরসা করতে হয়, এবং হস্তরেখা জ্যোতিষ বিচারের একটা ভাগ বলতে পারা যাবে, এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা যায়। কারণ হস্তরেখাটা যদি আমরা ঠিকঠাক শিখতে পারি, অনেক সময় দেখা যায় আমরা হোরারির মাধ্যমে হয়তো যাদের জন্ম তারিখ সময় নেই তাদের বিচার করার চেষ্টা করি, কিন্তু সেখানেও অনেক কিছু ভুলভ্রান্তি হতেই পারে। কিন্তু হস্তরেখা আমাদের এমন একটা সাবজেক্ট, যারই আমরা হস্তরেখা বিচার করছি, সেই ব্যক্তিটা যেহেতু সশরীরে আমাদের সামনে থাকেন, তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের মৎস্যচিহ্ন নিয়ে জানতে চাই। আচ্ছা, তো আমাদের সেইভাবে কিন্তু আমাদের তার উপস্থিতিটা আমরা পর্যবেক্ষণ করি, এবং জন্ম তারিখের ইনফরমেশান ভুল হতেও পারে। অনেকে অনেক রকমভাবে ভুলভ্রান্তি তাদের আত্মীয়দের কাছ থেকে জেনেছে হয়তো, কিন্তু হস্তরেখার ক্ষেত্রে সেটা কিন্তু আমরা দেখি ব্যক্তিটি নিজে উপস্থিত আছে, তাই সেটা আমাদের পক্ষে বিচার করা অনেক সহজ হয়ে যায়। প্রথমে জ্যোতিষের যেমন বিভিন্ন ভুলভ্রান্তি নিয়ে আমি কথা বলছিলাম, হস্তরেখারও বিচার নিয়ে অনেক কিছু ভুলভ্রান্তি চলে। হস্তরেখাবিদ বলে যারা পরিচিতি দেয়, হস্তরেখার জায়গা থেকে, বিচারের জায়গা থেকে অনেক কিছু দেখা যায় যে ঘাটতি রয়েছে। আমি সংক্ষেপে যদি এটা বলি যে জ্যোতিষ এবং হস্তরেখা, জ্যোতিষের যে আমাদের হরোস্কোপ বিচার এবং হস্তরেখা দুটো একে অপরের থেকে কোনোভাবেই আলাদা নয়। অনেকে হাত দেখে রেমেডি একরকম করে, আবার ছক দেখে এক এক রকম করে। হাত এবং ছকের পার্থক্য বলতে থাকে যে হাতের রেমেডিয়াল জায়গাটা আলাদা, ছকের আলাদা। এটা কখনোই মনে করবেন না, কারণ হাত দেখে আমরা যে ভাগ্য বিবেচনা করি, সেইভাবে কিন্তু আমরা ছক বিচার করেও ভাগ্য বিবেচনা করি একই ব্যক্তির। তাহলে একই ব্যক্তির আমাদের দুটো ভাগ্য কখনোই হতে পারে না। প্রকৃত হস্তরেখাবিদ যারা হস্তরেখা বিচার করতে পারে, তারা কিন্তু হাত দেখে এবং ছক দেখে দুটোতেই একই রকমভাবে বিচার করবেন। আমার কাছে জানতে চেয়েছে প্রীতম যে হস্তরেখা মৎস্যচিহ্ন জানতে চাই, মৎস্যচিহ্ন থাকলে কি হতে পারে, এরকম প্রশ্ন যেমন জ্যোতিষে করা হয়। প্রীতম আমাকে আজকে, যেহেতু প্রথম হস্তরেখার প্রোগ্রাম করছি, তো প্রীতমের প্রশ্নের সূত্র ধরেই আমি বলবো, যেটা জ্যোতিষের যেমনভাবে আমরা বিচার করি, জ্যোতিষটা যেভাবে আমরা দেখি, ঠিক হস্তরেখাটাও আমাদের প্রথমে কর্তব্য সেভাবে দেখা। অর্থাৎ যেমন আমরা জ্যোতিষে প্রশ্ন করি, দাদা আমার দশমে মঙ্গল থাকলে কি হবে, দাদা আমার লগ্নের মধ্যে রাহু থাকলে কি হবে, দাদা আমার সপ্তম স্থানে শুক্র থাকলে কি হবে, এই যে কথাগুলো যখন জ্যোতিষে আসে, ঠিক একই রকম পর্যায়ক্রমে কিন্তু আমাদের এই কথাগুলো হস্তরেখার ক্ষেত্রেও আসছে, যে মৎস্যচিহ্ন থাকলে হাতে কি হয়, বা মৎস্যচিহ্ন সম্পর্কে বলুন। এক একটা হাতে কিন্তু মৎস্যচিহ্নের এক একটা কার্যকারী ফল আমরা কিন্তু পাই। এক একটা হাতে, এক একটা হাতের হস্তরেখার এক একটা বিশেষণ কিন্তু আমরা দেখতে পাই, এবং প্রত্যেকটা হাতেরই কিন্তু একই রকম রেখা, হস্তরেখার অবস্থান আছে মানেই, একই রকম তার চিহ্ন আছে মানেই সবাই যে একই রকম ফল পাবে, এটাও কিন্তু ভাবার কোনো বিষয় নয়। কারণ দেখা যায় অনেকের হাতেই আয়ুরেখা নিয়ে আমি যদি বলি, অনেকের হাতে আয়ুরেখা, এই যে হাত যদি দেখি, এই যে আয়ুরেখা, এই যে আয়ুরেখাটা আমাদের শুক্র, এইটা হচ্ছে শুক্রের ক্ষেত্র, তার চারপাশটা ঘিরে যে আয়ুরেখা,
অনেকেই দেখেন যে আয়ুরেখার ওপরে ছেদ মানে কাটা আছে বা ক্রস আছে বা দ্বীপ চিহ্ন বা জব চিহ্ন আছে, এরকম থাকলে অনেকেই বলতে শোনা যায় যে প্রাণহানি, জীবনহানি বা বিভিন্ন রকম প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে, সবার হাতেই কি আয়ুরেখাতে ছেদ থাকলে সবারই কি জীবন দুর্বিষহ বা অ্যাক্সিডেন্টাল প্রবলেম বা দুর্ঘটনাজনিত প্রবলেম হতে পারে? জ্যোতিষের ঠিক যেমন আমরা ছক বিচারে, হরোস্কোপের বিচার চিন্তা করি, হাতেরও কিন্তু বিচার আমাদের সেভাবে করতে হবে। একটা আয়ুরেখার ওপরে ক্রস চিহ্ন মানেই 5টা হাতেরই থাকতে পারে, সবার কিন্তু একই রকম ফল দেবে না। কারণ আমাদের শুধুমাত্র আয়ুরেখা মানে আমরা ওই হাতের যে আয়ুরেখার অবস্থানটা, সেখান থেকে আমরা কিন্তু বয়স কাউন্টিং করে কোন বয়সে প্রবলেম হতে পারে সেটা জানতে পারবো। কিন্তু কতটা মারাত্মকভাবে প্রবলেম হতে পারে, কতটা সমস্যা বা তার শারীরিকভাবে ক্ষতি হতে পারে, সেটা জানার জন্য আমাদের কিন্তু রাহু এবং মঙ্গলের অবস্থান ভিন্ন হাতে দেখতে হবে। অর্থাৎ কারোর হাতে আয়ুরেখা হয়তো ক্রস আছে, কারোর হাতে আয়ুরেখা ক্রস থাকলেও দেখা গেল মঙ্গলের স্থান খুব ভালো, রাহুর স্থান খুব ভালো, তো সে জায়গা থেকে তার রক্তপাত আঘাতের কানেকশানস থাকলেও সে কিন্তু সেখান থেকে উদ্ধার পেয়ে যাবে, তার কিন্তু মারাত্মক চোট আঘাত লাগবে না। আবার কারোর হাতে দেখা গেল আয়ুরেখাতে ক্রস আছে, আয়ুরেখা হয়তো ছিন্ন আছে, কাটা আছে, কিন্তু দেখা গেল মঙ্গলটাও তার সেই জায়গা থেকে বিভিন্ন অশুভ চিহ্ন নিয়ে তার হাতের মধ্যে অবস্থান করছে, সেখানে কিন্তু তাকে আমরা বলতে পারি অ্যাক্সিডেন্টটা জোরালোভাবে হবে। আমরা যদি দেখি রাহুর অবস্থান ভালো নয় বা রাহু থেকে কোনো একটি রেখা এসে সেই আয়ুরেখার সঙ্গে মিলিত হয়েছে এবং যেখানটাই মিলিত হয়েছে সেখানে ক্রস, তাহলে শুধুমাত্র ক্রসের ওপর ভিত্তি করে যদি মতামত দিই, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা হাতেরই একই রকম ফল আমরা পাবো না। ঠিক সেইভাবেই আমরা যখন কোনো রোগ বিচার করি, যেমন কারুর যদি আমরা মানসিক প্রবলেম, মানসিক অস্থিরতা, ঘুমের সমস্যা, বিভিন্ন রকমভাবে অস্থিরতাগুলো যদি আমরা হাত দেখে বিচার করতে চাই, প্রথমেই মাথায় প্রশ্ন এটা আসতে পারে যে এই সব প্রবলেমগুলোর জন্য চন্দ্র দায়ী। তাহলে চন্দ্র যখন আমরা দেখব, শুধু প্রত্যেকটা মানুষের যাদেরই চন্দ্র খারাপ সবারই কি এরকম প্রবলেম হবে? তার সাথে আমাদেরকে হৃদয় রেখাটাও দেখতে হবে, কারণ হৃদয় রেখা কিন্তু তার রিফ্লেকশনটা চন্দ্রের যে অশুভ প্রভাব সেটা কতটা পড়বে সেটা কিন্তু হৃদয় রেখার সঙ্গে আমরা মিলিতভাবে দেখে তবে তার ফলাফল আমরা করতে পারি। কনিষ্ঠ আঙুলের নিচে বিবাহ রেখা যদি দুটো থাকে আর সেটা যদি দুটোই সমান থাকে তাহলে কি হবে? তন্ময় প্রশ্ন করলো যে কনিষ্ঠ আঙুলের নিচে যদি দুটো বিবাহ রেখা থাকে এবং সেটা যদি দুটোই সমান থাকে তাহলে কি হবে? বিবাহ রেখা যদি দুটো থাকে, প্রথম কথা হচ্ছে যে একই রকম লেন্থ থাকতে পারে, কিন্তু গভীরতা দেখতে হবে, দুটোর গভীরতা এক কিনা, ডিপনেস এক কিনা, দুটোর রং দেখতে হবে, কালার, কোনোটা হয়তো লালচে কালার হতে পারে, কোনোটা হয়তো খয়েরি কালার হতে পারে। আমাদের দুটো রেখা সবসময় তার লেন্থ দেখে তাকে বিচার করা যাবে না, তার গভীরতা দেখতে হবে, তার রং দেখতে হবে, এবং তার সঙ্গে আমাদের দেখতে হবে যে সেই চারটার মধ্যে শুক্রের অবস্থান কেমন, চন্দ্রের অবস্থান কেমন। অর্থাৎ প্রথম যে রেখাটা আছে সেই রেখার ক্ষেত্রে যদি সেই হাতেরই দেখি আমরা যে শুক্র চন্দ্রের অবস্থান খুবই ভালো, তাহলে এটা বলা যেতে পারে যে প্রথম জীবনের যে তার প্রেম, সেই প্রেমটা তার দীর্ঘকালীন চলার পরও সেটা হয়তো বিবাহ কার্যে পৌঁছাবে না, কিন্তু মনের ওপর একটা তীব্র তার দাগ কেটে যাবে এবং পরবর্তী যে রেখাটা সেটার দ্বারা তার বিবাহ কার্য সম্পন্ন করবে। কিন্তু কোনো হাতে যদি দেখা যায় তার ছকের মধ্যে, তার হাতের মধ্যে যদি দেখা যায় সেখানে শুক্রের অবস্থান ভালো নেই, চন্দ্রের অবস্থান ভালো নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই দুটো রেখা যদি ডিপ একই রকম হয়, একই রকম দূরত্ব হয়, একই রকম তার লেন্থ থাকে, তাহলে কিন্তু আমরা একই রকম দেখতে যদি সেম হয় তাহলে সেখানে দ্বিবিবাহ আমরা মতামত দিতে পারি। অর্থাৎ দুটো রেখাই যদি আমাদের বিয়ের জায়গাটায় থাকে, যেটা কনিষ্ঠার নিচে, তাহলে দুটো বিয়ে এটা বলা যাবে না। আবার দুটো রেখা থাকা মানেই যে দুটো প্রেমও বলা যাবে না, আবার দুটো রেখা থাকা মানেই যে সেক্ষেত্রে বিবাহ লাইফ থাকতে থাকতে আবার সেকেন্ড কোনো প্রেম হবে, এটাও কিন্তু সবাইকে বলা যাবে না। অর্থাৎ মানুষের ব্যক্তিগত তার হাতের কি অবস্থান অন্যান্য গ্রহদের, সেই অবস্থান অনুযায়ী এবং তার সঙ্গে আমাদের প্রত্যেকটা রেখার কি সংযোগ আছে দেখে তবে কিন্তু আমরা বলবো। যে আমি রোগের কথা যেটা বলছিলাম, যে যেরকম যে কোনো রোগ আমরা যদি বিচার করতে যাই, তবে রোগের কারক প্ল্যানেটগুলোকে আমাকে মাথায় রাখতে হবে। আমরা যেমন কুষ্টি বা হাত দেখে বিচার করি, সেভাবে আমরা কিন্তু করকুষ্টি করি। আমাদের হাত দেখে কিন্তু আমাদের 12টা ভাবের ভাবোদ্বয় আমরা বিচার করতে পারি। ঠিক ভাবোদ্বয় বিচার করা, আমি স্বাভাবিকভাবে একটা পঞ্চম ভাব নিয়ে যদি বলি তাহলে সবাই জিনিসটা পরিষ্কার বুঝতে পারা যাবে। সেটা হচ্ছে পঞ্চম ভাব থেকে কী কী দেখি? প্রথম হচ্ছে আমাদের বুদ্ধিমত্তা দেখি, জ্ঞান দেখি।
আমাদের জ্ঞান বুদ্ধিমত্তা পঞ্চম হাউস থেকে দেখি, তাহলে বুদ্ধিমত্তা এবং জ্ঞানের যে প্ল্যানেট তার মেন কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। তাহলে প্রথমে পঞ্চম ভাব দেখতে গেলে হাতের মধ্যে বৃহস্পতির অবস্থান দেখতে হবে। পঞ্চম থেকে আমরা সন্তান দেখি, সন্তান রেখাও দেখতে হবে, বৃহস্পতিকেও দেখতে হবে। পঞ্চম থেকে আমরা মেরিটের জায়গাটাও দেখি, সেখানে বুধকেও দেখতে হবে। পঞ্চম থেকে ট্যালেন্টও দেখি, সেখানে শুক্রকেও দেখতে হবে, তার যদি আদার্স কোনো অ্যাক্টিভিটি থাকে সেটাকেও দেখতে হবে, এবং তার সঙ্গে স্কিল পাওয়ারের জন্য রবিকে দেখতে হবে। অর্থাৎ আমাদের হাতের ভাবোদ্ভয় ঠিক এভাবেই আমাদের ছকের মতো দেখতে হবে। ছক দেখতে গেলে পঞ্চমের লর্ড কে, কোথায় বসছে, পঞ্চমের কারক প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি, সেই বৃহস্পতি ছকের কোন অবস্থানে রয়েছে, কাকে কানেক্ট করছে। ঠিক হাতেও কিন্তু আমাদের পঞ্চম ভাব দেখতে গেলে এই গ্রহগুলোর সঙ্গে সঙ্গে আমাদের জীবনের কিন্তু পঞ্চম ভাবের যে প্রকাশ সেটা কিন্তু বিদ্যারেখা থেকে আসে, জ্ঞানরেখা থেকে আসে। আমাদের হাতের মধ্যে বিদ্যারেখা এবং জ্ঞানরেখার অবস্থান, এবং একটা রবির তলায় অংশগ্রহণ একটা থাকে অবস্থান করে, এবং আরেকটা হচ্ছে আমাদের বৃহস্পতিতে অবস্থান করে। আমাদের এই বৃহস্পতি এবং রবির ওপরে লম্বালম্বি যে দাগগুলো একাধিক থাকে এগুলোকে আমরা বলি হচ্ছে বিদ্যারেখা, আর শুক্রের ক্ষেত্রে আড়াআড়ি দাগগুলোকে আমরা বলি হচ্ছে জ্ঞানরেখা। অর্থাৎ জ্ঞানরেখা, বিদ্যারেখা, এবং কারোর হাতে যদি বৃহস্পতির উপরে সলোমান রিং থাকে, অর্থাৎ বৃহস্পতিকে ঘিরে যদি একটা এরকম অর্ধচন্দ্রাকৃতি এখানে চিহ্ন থাকে, এটাকে সলোমান রিং বলি। অর্থাৎ যখনই আমরা পঞ্চম ভাব দেখব তখনই কিন্তু এই সলোমান রিংয়ের গুরুত্ব এসে যাবে। যখনই আমরা পঞ্চম ভাব দেখব তখন দেখে নেব বৃহস্পতি এবং রবির তলায় লম্বালম্বি রেখা আছে কিনা। যখন আমরা ছকের মধ্যে এই হাতের মধ্যে আমরা যখন শুক্রের অবস্থান পঞ্চম ভাব থেকে দেখব তখন দেখব সেখানে কিন্তু বিদ্যারেখা আছে কিনা। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেক হরোস্কোপের যেমন বিচার হয়, হাত কিন্তু এর বাইরে নয়। আমাকে প্রশ্ন করলো যে মৎস্য রেখা না মৎস্য চিহ্ন, মৎস্য চিহ্ন থাকলে কি হবে। আমরা 10টা হাতের মধ্যে যদি মৎস্য চিহ্ন পাই, সবারই কি একই রকম ফল দেবে? একটা চিহ্ন মানেই কিন্তু সবারই একই রকম ফল দেওয়া নয়। অর্থাৎ কারো হাতে মৎস্য চিহ্ন আছে কিন্তু ভাগ্যরেখা তার নেই, তাহলে তার যে ফলাফল হবে। আবার কারো হাতে মৎস্য চিহ্ন আছে কিন্তু তার ভাগ্যরেখা আছে, তার যে ফলাফল হবে দুটো ভিন্ন। অর্থাৎ মৎস্য চিহ্ন মানুষকে সমৃদ্ধবান করে, সেটা তার সম্মান, জ্ঞান, অর্থনৈতিক সব দিক থেকে তাকে বিবিধ জায়গায় তাকে একটা উচ্চ জায়গা, উচ্চ ক্ষেত্র তাকে স্থান দেয়। কিন্তু সেটা হতে গেলে শুধু চিহ্নটা থাকলেই হবে না, তার ভাগ্যরেখা থাকতে হবে, ভাগ্যে তার কিন্তু সেই সাপোর্টটা করতে হবে। এবং মৎস্য চিহ্নের আমাদের ভাগ্য ডেস্টিনির মুখ্য কারক গ্রহ হচ্ছে আমাদের বৃহস্পতি। অর্থাৎ মৎস্য চিহ্নের সাথে বৃহস্পতিরও বলবত্তা আমাদের হাতের মধ্যে দেখতে হবে, এবং তার সাথে শনির অবস্থানও দেখতে হবে। অর্থাৎ আমাদের কর্ম, আমাদের ভাগ্য, শনি, বৃহস্পতি, যেটা আমরা ছক থেকে যেভাবে দেখি ঠিক সেভাবেই কিন্তু আমরা হাতের মধ্যেও শনির অবস্থান দেখব, বৃহস্পতি এবং কর্ম কারক গ্রহ যে রবি তার অবস্থানের ওপর ভাগ্যরেখা দেখার পর তারপর আমরা দেখব যে মৎস্য চিহ্নের কার্যকারী কতটা ভূমিকা নেবে। অর্থাৎ শুধু মৎস্য চিহ্ন থাকা মানেই সেখানে কিন্তু ফলাফলটা আমরা কাউকে বলবো না। অর্থাৎ কারোর হাতে মৎস্য চিহ্ন আছে মানে তোমার সমৃদ্ধি হবে, উন্নতি হবে, সাফল্য লাভ হবে বলা মানে সেটা কিন্তু তাকে মিসগাইড করা। কারণ তার হাতের এই যে অবস্থানগুলো, রবি দেখতে হবে, বৃহস্পতি দেখতে হবে, শনি দেখতে হবে, তার সাথে আমাদের ভাগ্য রেখাটাও দেখতে হবে। দেখার পরে আমরা তাকে মৎস্য রেখার কতটা রেজাল্ট দেবে তবে তাকে ব্যক্ত করতে পারবো। তর্জনী আঙুলের নিচে বৃহস্পতির স্থান যদি ক্রস চিহ্ন থাকে তাহলে কি হয়? তর্জনী আঙুলের নিচে যদি ক্রস চিহ্ন থাকে সাধারণ ক্ষেত্রে সেখানে বৈষয়িক উন্নতি হয়। কেন? যে কোনো ক্রস সাইন সেই সাইনটা নর্মালি সেই ক্ষেত্রটার বিপরীত ফল দেয়, অ্যাফ্লিক্টেড করে। বৃহস্পতি একটা শুভ তত্ত্বের, একটা সজ্ঞানের প্ল্যানেট, বৃহস্পতি একটা সাত্ত্বিক গ্রহ, তার উপরে ক্রস হওয়া মানে সেই ব্যক্তিটা যতটা ত্যাগ বা যতটা জীবনে ধার্মিকতা, আধ্যাত্মিকতার জায়গার ফ্লো হওয়ার কথা ছিল, যেহেতু ক্রস আছে তার জন্য কিন্তু সেই বৃহস্পতি তাকে ভোগ দেবে। অর্থাৎ তর্জনীর তলায় যেখানে বৃহস্পতির ক্ষেত্রে ক্রস আছে তার মানে এটা হবে সে জীবনে কিন্তু বিবিধ সম্পত্তি লাভের একটা জায়গা থাকে। অর্থাৎ তাকে বিষয়ী করে তুলবে, তাকে ভোগ জগতের সাথে যুক্ত করে তুলবে। কারণ শুধুমাত্র আবার এখানেও ব্যাপার আছে যে ক্রস থাকলেই যে আমরা সরাসরি বলবো তা নয়। আমরা তর্জনীর তলায় যে ক্রস রয়েছে সেই ক্রস দেখার সাথে সাথে আমরা দেখব তার শুক্রের অবস্থান কি আছে, তার রাহুর অবস্থান কি আছে। যদি দেখে নিই তার হাতের মধ্যে শুক্র রাহুর মাউন্ট অ্যাপেক্স ভালো আছে, তাহলে আমরা একদম বৃহস্পতি ক্রস দেখে 100% বলে দেবো যে আপনার জীবনে বৈষয়িক সুখ সমস্ত তার জীবনে লাভ হবে। এভাবে আমরা প্রত্যেকটা চার্ট
প্রত্যেকটা ছক, প্রত্যেকটা হরোস্কোপ যেভাবে বিচার করি, হাতেরও বিচার কিন্তু একদম সেম প্রসেস, এর বাইরে কোনো রকম বিচার হয় না। একটা সাধারণভাবে রেখা দেখে, একটা সাধারণভাবে ক্রস দেখে, একটা সাধারণভাবে আঙুলের অবস্থান দেখে আমরা কখনো বলতে পারবো না যে এই ব্যক্তিটা এটাই হবে। যেমন অনেকে বলে মিস্টিক ক্রস, যেটা আমাদের মধ্যমা আঙুলের সরাসরি এসে এই যে আমাদের হৃদয় রেখা শিরোরেখার মাঝখানে ক্রস তৈরি করে, এটাকে মিস্টিক ক্রস বলা হয়। এই একদম সোজা এই শনির আঙুলের তলায় এই হচ্ছে আমাদের হৃদয় রেখা, এই হচ্ছে আমাদের শিরোরেখা, তার এই মাঝখানটা ক্রসকে মিস্টিক ক্রস বলে। অনেকেই মিস্টিক ক্রস দেখে বলে আধ্যাত্ম জীবনের তার উন্নতি হবে। আমাদের 100খানা হাত দেখলে আমি দেখেছি 70টা হাতের মধ্যে মিস্টিক ক্রস আছে, তাহলে কি সবারই মিস্টিক ক্রস মানেই তার আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করতে পারে? তখন আমাদের দেখতে হবে তার বৃহস্পতির অবস্থান কী আছে, কেতুর অবস্থান কী আছে, শনির অবস্থান কী আছে, শনির রেখা ওই মিস্টিক ক্রসের সঙ্গে টাচ হচ্ছে কি না, তবে কিন্তু পরিপূর্ণ ফলাফল আমরা বলতে পারবো। কারণ সমস্তটাই সার্বিক বিচার, সমস্তভাবে দেখতে হবে এবং তার সঙ্গে হাতের কালার দেখতে হবে, তার সঙ্গে হাতের শেপ দেখতে হবে, তার সঙ্গে আঙুলের কালার দেখতে হবে, আঙুলের শেপ দেখতে হবে, নখের অবস্থান দেখতে হবে, উপরের আঙুলের যে শেপ, চৌকো না সেটা লম্বাটে, না সেটা শৈল্পিক আঙুল, না সেটা দার্শনিক আঙুল। তার মানে শুধুমাত্র আমরা কিন্তু হাত দেখা মানে 2টো বা 4টে চিন্তাভাবনার উপর সব কিছু করতে পারি না। সুজয় বলছে দাদা হৃদয় রেখা বৃহস্পতি ক্ষেত্র অবধি গেলে, হৃদয় রেখা বৃহস্পতি ক্ষেত্র অবধি গেলে এবং হৃদয় রেখার মধ্যে ত্রিশূল চিহ্ন প্রকাশ করলে বৃহস্পতি ক্ষেত্রে কি হতে পারে? প্রথম কথা সুজয়, তুমি যেটা বলছো যে হৃদয় রেখা বৃহস্পতির ক্ষেত্রে গেলে, হৃদয় রেখা থেকে মানুষের মানসিকতা জানা যায়, মনের অবস্থান, মানসিক অবস্থান। তো সেটা যখন বৃহস্পতির ক্ষেত্রে যাচ্ছে, বৃহস্পতি একটা মহৎ চিন্তাভাবনা দেওয়ার গ্রহ, তার মানে মনের সঙ্গে তার একটা চিন্তাভাবনার কানেকশানস করলো, তাহলে সেই ব্যক্তিটা উদার হবে, পরোপকারী হবে, মহৎ হবে। তখনই হবে যখন সেই ব্যক্তিটার বৃহস্পতিটা ভালো হবে। এই ছকের মধ্যে, এই হাতের মধ্যে যদি দেখা যায় বৃহস্পতিটা অ্যাফ্লিক্টেড, মানে কোনোভাবে তার অ্যাপেক্স, আমি তোমাদের বলেছিলাম কিনা জানা নেই, অ্যাপেক্স মানে প্রত্যেকটা মাউন্টের মধ্যে একটা নির্দিষ্ট বিন্দু থাকে যেখান থেকে আমরা এই ক্ষেত্রটার চূড়া ক্ষেত্রের প্রত্যেকটা, মানে এত বড় মাউন্ট মানে পুরোটা থেকে আমরা কিন্তু কোনো জাজমেন্ট করতে পারি না। এখানে আমাদেরকে লেন্স দিয়ে দেখতে হয়, এখানে একটা পয়েন্ট থাকে, পয়েন্ট তৈরি হয়, সেটাকে আমরা অ্যাপেক্স বলি, চূড়া বলি। সেই চূড়াটা যদি পরিপূর্ণ থাকে, সেই চূড়াটা যদি পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, কোনো রকম ক্রস না থাকে, বৃহস্পতির ক্ষেত্র যদি সুন্দর হয়, তবে আমাদের কিন্তু এই বৃহস্পতির শুভ গুণগুলো হৃদয়ের মধ্যে সেই ব্যক্তি স্থাপিত হয়। অর্থাৎ সে মহৎ হবে, উদার হবে, পরোপকারী হবে, মানুষকে সাহায্য করবে, এই গুণগুলো থাকে। তার সঙ্গে তুমি বলছো হৃদয় রেখার উপর ত্রিশূল সাইনটা সাধারণ ক্ষেত্রে একটা ধার্মিক বা আধ্যাত্মিক সাইনের মধ্যে ফেলা হয়। তার মানে সেই ব্যক্তিটা তার মানসিকভাবে প্রচণ্ড সংস্কারযুক্ত, প্রচণ্ডভাবে ধর্মীয় জায়গায় তার আকর্ষণ থাকবে, সে সেইগুলোর মধ্যে যুক্ত হতে চাইবে এবং কোনোভাবে অন্যায় কাজের সাথে যুক্ত হতে চাইবে না, এবং ভবিষ্যতে তার কিন্তু ধর্ম, কর্ম, ঈশ্বর এগুলোর প্রতি ভক্তিভাব বাড়বে যদি বৃহস্পতি সেখানে দেখা যায় ভালো। অর্থাৎ ত্রিশূল আছে মানেই হবে এমন কোনো কারণ নেই, হৃদয় রেখা বৃহস্পতিতে গিয়েছে মানেই এমন কারণ নেই। তার সঙ্গে যে গ্রহটা থেকে তার ফলটা টানবে আমাদের জানতে হবে সেই গ্রহটা কতটা ভালো আছে। প্রত্যেকটা ক্ষেত্রেই তাই। আমরা যখন 9th হাউস দেখব, হাত দেখে যখন নবম ভাবোধ্যায়ে আমরা বিচার করি, আমরা যখন 9th হাউস যেরকম আমরা ছক থেকে দেখি, তখন হাত থেকে আমাদের ভাগ্যের প্রধান যে রেখা সেটা হচ্ছে ভাগ্য রেখা, সেটা দেখতে হবে। আমাদের ভাগ্যের কারক গ্রহ বৃহস্পতি, সেটা দেখতে হবে। আমাদের জীবনের সাকসেস দেওয়ার যে গ্রহটা সেটা হচ্ছে রবি, তাকে দেখতে হবে। এবং তার সাথে আমাদের শিরোরেখা কতটা ভালো সেটাকে আমাদের দেখতে হবে। অর্থাৎ শিরোরেখা কিন্তু একটা জীবনে মানুষ কতটা সাকসেস প্রতিষ্ঠা পায় সেটা কিন্তু শুধু শিরোরেখা দেখেই বলা যায়। কিন্তু পারিপার্শ্বিক আমাদের শিরোরেখা, তার সাথে আমাদের প্রত্যেকটা জায়গার অবস্থান দেখে তবে বুঝতে হবে যে 9th হাউসের তার অবস্থান কী, এবং তার সাথে তার যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানতে হয় তবে মণিবন্ধের যে রেখা, মণিবন্ধের এই রেখা থেকে আমরা কিন্তু মানুষের ব্যক্তিগত জীবনের তার বাবা, দাদু, ঠাকুরদাদা, এদের কিন্তু পরিস্থিতি, এদের ব্যাকগ্রাউন্ড, এদের শিক্ষা দীক্ষা, এদের অবস্থান আমরা জানতে পারি। শুধু এটা নয়, এর সঙ্গে অবশ্যই আদার্স কন্ডিশানগুলো, শর্তগুলো আমরা মিলিয়ে দেখব। আচ্ছা, হাতের রেখা কি পরিবর্তনশীল? যদি হ্যাঁ হয় তাহলে রেখা পরিবর্তনের সাথে ভাগ্যকর্মের কি পরিবর্তন হবে?
প্রীতম বলেছে হাতের রেখা কি পরিবর্তনশীল? অবশ্যই হাতের রেখা পরিবর্তনশীল, কিন্তু সূক্ষ্ম রেখাগুলো পরিবর্তনশীল। আমাদের মূল রেখাগুলো ফিক্সড। যেমন আমরা জন্ম ছক আমরা দেখি, আমাদের লগ্ন সাপেক্ষে প্রত্যেকটা গ্রহ ফিক্সড হয়ে যায়, সেগুলো জন্মগত একটা অবস্থান। হাতের মধ্যে যে মূল রেখা, ভাগ্যরেখা, আমাদের আয়ু রেখা, আমাদের শিরোরেখা, আমাদের হৃদয় রেখা, এগুলো হচ্ছে আমাদের জন্মগত কুষ্টি, করকুষ্টি। এটা হচ্ছে আমাদের যেমন হরোস্কোপ দেখি, সেটা হচ্ছে জন্মগত করকুষ্টি। আর আমাদের যেমন ট্রানজিট হয়, দশা অন্তর্দশা হয়, সেভাবেই কিন্তু হাতের অনেক সূক্ষ্ম সূক্ষ্ম রেখা ওঠে, আবার ভ্যানিশ হয়, এবং এগুলোর সাথে সংযোগ করে তার ফলাফলটা অন্তর্দশা দশায় আমরা যেমন বর্ণনা করি, হাত দেখেও কিন্তু সেই সূক্ষ্ম রেখার সংযোগগুলো দেখে আমরা কিন্তু বলতে পারি যে এখন ব্যক্তিটির অবস্থান কেমন, এখন ব্যক্তিটি কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক সেই জায়গা থেকে যেরকম শনিক্ষেত্র নিয়ে আমি যদি তোমাকে বলি বুঝতে পারবে, সেটা হচ্ছে কোনো প্রিয়জন বা স্বজন যদি মারা যায়, হানি হয়, বেশিরভাগ মানুষেরই হাতে দেখা যায় শনিক্ষেত্রে স্পট, কোনো না কোনোভাবে ব্ল্যাক স্পট হয়। ওটা পার্মানেন্ট নয়, অস্থায়ীভাবে কিছু ব্ল্যাক স্পট। মানসিক যে দুঃখ, যে কষ্ট, প্রিয়জনের যে শোক, তার প্রথম কিন্তু আমরা ছবিটা দেখতে পাই শনির থেকে। শনিক্ষেত্রে প্রিয়জন হারানোর জায়গাটা কিন্তু আমরা শনিক্ষেত্রে বুঝতে পারি। কিন্তু সেই শনিক্ষেত্রে যদি পার্মানেন্ট কোনো ফিক্সড যদি সাইন থাকে, কালো তিল থাকলো, ক্রস থাকলো, ছোপ থাকলো, তাহলে কিন্তু তার আবার বিচারটা অন্যরকম হবে। জন্মগত দাগ হলে তার বিচার আলাদা, আর ট্রানজিটের হলে একরকম। যেমন আমরা ওই ছক দেখে দেখি, জন্মগত হয়তো অষ্টমে শনি আছে, তার ফল একরকম হতে পারে, আবার জন্মগতভাবে শনি আবার ভালো আছে, কিন্তু অষ্টমে শনি আমার ট্রানজিটে হচ্ছে, তার ফল আরেক রকম। ঠিক অস্থায়ীভাবে যে সূক্ষ্ম রেখা বা স্পটগুলো আমাদের হাতে আসে, সেগুলো আমাদের ট্রানজিট বা দশা অন্তর্দশাকে নির্দেশ করে। আর স্থায়ীভাবে যেটা জন্মগতভাবে আমরা হাতে দেখতে পাই, সেটা আমরা ধরে নেব যেটা হচ্ছে আমাদের করকুষ্টির জন্য যে ইনফরমেশনগুলো দরকার, অর্থাৎ জন্মগতভাবে গ্রহের যেরকম সংযোগ আমরা হরোস্কোপে দেখি, হাতের মধ্যে এই রেখাগুলো পার্মানেন্ট যেগুলো, সেগুলো থেকে কিন্তু আমরা অবশ্যই সেখানে মানুষের ভবিষ্যৎ জীবনটার একটা সামারি করতে পারি। কিন্তু কতটা সেটা প্রভাব দেবে, কোন সময় দেবে, সেগুলোর জন্য হাতের অস্থায়ী যে রেখাগুলো সূক্ষ্ম সূক্ষ্ম ওঠে, এই জন্য হাত দেখার যে টাইম, সেই টাইমটা কিন্তু অবশ্যই আমাদের সকালবেলা হওয়া উচিত, যাতে ঘুম থেকে ওঠার পর যতটা সম্ভব জল কম লাগানো যায়, তাহলে সূক্ষ্ম রেখাগুলো স্পষ্ট বোঝা যায়। তন্ময় বলছে যে লিঙ্গভেদে কি নারী বাম ছেলেদের ডান হাত প্রযোজ্য? হাতকে ঘি মাখলে কি হয়? দ্রৌপদী কেন ভীমকে যুদ্ধের পূর্বে হাতে ঘি দিয়েছিলেন? ভাই, হস্তরেখার সঙ্গে ঘি মাখার প্রশ্ন এখানে তুমি চলে যাচ্ছ অন্য প্রসঙ্গে। আমি এই ব্যাখ্যা এখানে এখন করব না। তুমি যেটা বলতে চাইছো যে লিঙ্গভেদে কি নারী ওই বাম আর ছেলেদের ডান, এটা অবশ্যই মানতে হবে। কারণ আমরা সাধারণ ক্ষেত্রে যেটা দেখি, সেটা হচ্ছে যে বাঁ হাতটা সাধারণত আমাদের ভাগ্যের হাত, দুটোই আমাদেরই হাত। আমার এটা হাত এবং বাঁ হাত দুটো, ডান হাত বাঁ হাতের মধ্যে ডান হাতটা আমাদের কর্মের হাত, আমাদের বাম হাতটা হচ্ছে ভাগ্যের হাত। অর্থাৎ দুটো হাতের আমাদের ইকুয়ালভাবে সমতা দেখে, আমাদের দুটো হাতের রেখা মিলিয়ে আমরা ভাগ্যে কি পেয়েছি, কর্মে কি করব বা কর্মে কি করতে চলেছি, সেই দুটোকে আমরা মিলকরণ হচ্ছে ডান আর বাম হাতের দেখা। দুটো দেখে আমরা ভাগ্যকর্ম দেখি। এবার যারা ওয়ার্কিং পারসন, যারা কর্মরত বা কর্মরতা, তাদের কিন্তু ডান হাতটাই অ্যাক্টিভ বেশি থাকে, তাদের রেখার প্রকাশ কিন্তু ডান হাত থেকেই বেশি বুঝতে পারা যায়। ঠিক সেভাবে যে মহিলারা হাউসওয়াইফ নয়, যারা কর্ম করে, কর্মরতা মানে যারা বাইরে কাজ করছে, ঘরে বদ্ধ নয়, সেই মহিলাদের কিন্তু পুরুষদের মতোই ডান হাতই দেখা কর্তব্য, এবং বাঁ হাতটা ছেলেদের মতো যেমন দেখার সেরকমই দেখতে হবে। আর যারা ঘরের মধ্যে শুধুমাত্র বদ্ধ হয়ে আবদ্ধ আছে, তাদের মানসিক যে গঠন, তার প্রতিফলন আমরা কিন্তু ঠিক ছেলেদের ক্ষেত্রে যেটা হয় তার উল্টোটা হয়। তো সেখানে সাধারণভাবে যারা বদ্ধ পরিবেশের মধ্যে জীবনযাপন করছে এবং যারা ঘরোয়া পরিবেশের মধ্যে নিজেদেরকে রাখছে, তাদের মানসিক গঠন, তাদের আবেগ, তাদের চিন্তাভাবনা, সেইটা দেখার জন্য আমরা বাঁ হাতটা মুখ্য করে দেখব, ডান হাতটা হচ্ছে ভাগ্যের জন্য। আর অপোজিট হয়ে গেলে, যেমন একটা কর্ম করছে একজন মহিলা, ঠিক পুরুষের যে গঠন হয় মেন্টালি, তারও কিন্তু সেইভাবে হাতের ক্ষেত্রে আমরা সেটা দেখতে পারবো, বুঝতে পারবো। তো এইভাবে ডান হাত আর বাঁ হাত, এখানে একটা স্বামীর হাত, একটা স্ত্রীর হাত, একটা স্ত্রীর হাত, একটা স্বামীর হাত, এরকম নয়, দুটোই আমাদের হাত। এবং আমরা ডান হাতটা দেখি কর্মের জন্য, বাঁ হাতটা দেখি আমরা ভাগ্যের জন্য। নারীর ক্ষেত্রে ঠিক উল্টোটা আমরা দেখব, যদি সে ওয়ার্কিং লেডি না হয়। তো সেক্ষেত্রে আমরা ভাগ্যে কি পেয়েছি, আমরা দুটো হাত যখন দেখি, কারোর দেখি ভাগ্যরেখা বাঁ হাতে দুর্বল, উইক আছে,
আর কারোর হয়তো ডান হাতে ভাগ্যরেখা খুব স্ট্রং, আমরা এটা বলতে পারি যে আপনি ভাগ্য যা নিয়ে জন্মগ্রহণ করেছেন সেখান থেকে আপনি নিজের চেষ্টায় অনেক দূর পর্যন্ত নিজেকে দাঁড় করাতে পেরেছেন, তার জন্য ডান হাতের রেখাটা রিফ্লেক্ট করছে অনেকটা বড়। অপোজিট হলে হয়তো দেখা গেল ডান হাতটা হয়তো ভাগ্যরেখা ছোট আর বাঁ হাতটা অনেকটা ডিপ বা বড়, সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে সে ভাগ্যক্রমে তার বংশক্রমিকভাবে অনেক কিছু পেয়েছিল কিন্তু সেটা সে রাখতে পারেনি। তাই ভাগ্যকর্ম দুটোকে দেখার জন্য দুটো হাতই দেখতে হবে, এবং দুটো হাতেরই ক্ষেত্রে নারী পুরুষ ভেদে যার যেভাবে ব্যাখ্যা করার আমি বললাম সেভাবে আপনাদের করতে হবে, করা উচিত। ঠিক সেইভাবেই আমাদের হস্তরেখাটাও কিন্তু কোনো একটি বিশেষ পদ্ধতিতে চলে না, অর্থাৎ এটা আছে বলেই ওটা হতেই হবে এরকম কোনো মানে নেই। যেমন আমি জ্যোতিষে বারে বারে বলছি যে একটা ছক দেখা মানে এই গ্রহটা অমুক জায়গায় আছে মানে সবার জন্য এক ফল হবে এমনটা নয়। ঠিক হাতের ক্ষেত্রেও কিন্তু কোনো রেখা যদি কারোর হাতে একই অবস্থানে 5টা হাতে দেখি সবারই কিন্তু এক ফল হবে না। হাতের আকার, হাতের গঠন, যেমন একটা কর্মঠ হাত, আমরা সাধারণ ক্ষেত্রে চৌকো হাতের যেসব মানুষজন তা এদেরকে কর্মী মানুষ বলি, চৌকো হাতের এবং আঙুলগুলো চৌকো, ছোট নয় বড় কিন্তু চৌকো, এরকম স্কোয়ারিশ হাতগুলোকে আমরা কর্মী হাত বলি। এই কর্মী হাতে যদি ভাগ্যরেখা সাধারণ অবস্থায় থাকে, বেশি বড় না হয়, তাহলে যতটা ভালো ফল পাবে একটা শৈল্পিক হাতে, একটা দার্শনিক হাতে, সুন্দর আঙুল, লম্বা লম্বা একদম উপরটা সূচাগ্রর মতো একদম পয়েন্টেড, তো এরকম হাতে যদি বড় ভাগ্যরেখা থাকে তাহলে কিন্তু ভালো ফল পাবে না, কারণ ওর ভাগ্যরেখাটা ওর কল্পনা বিলাসিতার জন্য সেখানে ভাগ্যরেখার যে সাপোর্টটা দেবে তার থেকে একজন কর্মচঞ্চল মানুষ ছোট ভাগ্যরেখাতে অনেক বেশি সে কিন্তু রেখার এফেক্ট পাবে। তার জন্য প্রত্যেকটা হাত বিশেষে প্রত্যেকটা রেখার ভূমিকা ভিন্ন ভিন্নভাবে আমাদের জানতে হবে। একই ধরনের রেখা আমার আয়ু রেখার ওপরে ক্রস আছে মানেই আমার দুর্ঘটনা হবে এমন বলা যাবে না। 5টা হাতের মধ্যে আয়ু রেখার ওপরে ক্রস আছে মানেই প্রত্যেকটা মানুষের যে দুর্ভাগ্য হবে এরকম কিন্তু বলা যাবে না। যাদের হাত নেই, কোনো অ্যাক্সিডেন্টের কারণে অপারেশন করে কাটা পড়েছে, তো জন্ম তারিখ জানা নেই, তাদের ক্ষেত্রে ওই যে বললাম আমাদের পদ্ধতি এগুলোর এই প্রশ্নগুলোর করার অর্থ হচ্ছে আমরা যেগুলো করছি সেটা ঠিক না ভুল সেটা মানুষকে ব্যাখ্যা দেওয়া। আমি যখন প্রথম চেম্বার প্র্যাকটিস করতাম 15 বছর 16 বছর আগে, যখন বয়সটা কম ছিলাম, তখন এই প্রশ্নগুলো আমাকে মানুষ করতো, ধরুন যাদের হাত নেই কী হবে। তো সেক্ষেত্রে পরিষ্কার আমাদের উত্তর যে আমাদের প্রসেস আমরা জানি, আমরা ভগবান নই, আমরা হাতটা পড়তে পেরেছি, হাতটা দেখতে পেরেছি, শিখেছি। তাই কারোর যদি হাত দেখে মনে হয় বলতে পারবো, হাত থাকলে বলবো, যদি জন্ম তারিখ তার থাকে সেটা দেখেও বলবো, যদি জন্ম তারিখও নেই হাতও নেই তবে সেই বিদ্যা আমার জানা নেই, আমি বলতে পারবো না, এখানে আমাকে বলতেই হবে, তার কোনো বাধ্যতা নেই। এবং হোরারি যদি আমার জানা থাকে আমি হোরারি দেখে বলবো। এগুলো একটা প্রসেস, আমাকে মানুষের কাছে চ্যালেঞ্জের মুখে দাঁড়াতে হবে, মানুষ প্রশ্ন করলে তার কথার উত্তর আমাকে দিতে হবে, কিন্তু স্পষ্টতা থাকতে হবে। যে ধরুন কারোর হাত নেই তার কি ভাগ্য নেই, এরকম প্রশ্ন আমি 15-16 বছর আগে অনেক শুনতাম যখন প্রথম চেম্বার প্র্যাকটিস করতাম। তো সেক্ষেত্রে এগুলো ভয় পাবার ঘাবড়াবার কিছু নেই। তোমরাও যখন প্র্যাকটিস করবে চেম্বারে বসবে, অনেকেই প্রশ্ন করবে, স্ট্রেট উত্তর দেবে যে যাদের হাত নেই তো কী হয়েছে, হাত নেই আমি যেটা শিখেছি আমি পারতাম, আমি যদি ছক আপনার থাকতো আমি দেখে বলতাম, ওরারই জানলেই বলতাম, আমি যেটা জানি না সেটা বলতে পারবো না, অতএব আপনাকে বলতেই হবে, তার আমার বাধ্য নই, অতএব আমার যে শিক্ষাটা জানা নেই সেটা আমি পারলাম না। অনেক চেম্বারেও এটা হয় যে অনেকে কনফিউজড হয়ে গেলে অনেক ছক হয়তো বলে দেয় যে আপনার ছক আমি দেখবো না, সেটা হতেই পারে, সবাইকেই দেখতে হবে, তার কোনো বাধ্যতা না, আমরা ভগবান নই, আমরা একটা শিক্ষা নিয়ে পড়াশোনা করেছি এবং সবার জন্যই আমরা সেটাকে প্রয়োগ করার জন্য চেষ্টা করি, সততা সহকারে চেষ্টা যারা করে তারা অবশ্যই সেই জায়গার মান রাখতে চায়, এবং সেখানে আমাদের যদি কোনো ব্যর্থতা থাকে সেটাও স্বীকার করতে হবে, তবে পেশার মান থাকতে হবে, কারণ আমাদের পেশাটা তো অনেক একটা সম্মানীয়। তো এখানে আমাদেরকে স্বচ্ছ না হলে, ওই যে অনেকে বলে না জ্যোতিষকে তুলে ধরতে হবে, জ্যোতিষের হাল ধরতে হবে, জ্যোতিষকে সমাজের বড় করতে হবে, এগুলো মুখের কথা। প্রকৃত জ্যোতিষী সবসময় মানুষকে সচেতন করতে হবে, মানুষকে ঠিক ভুলের ব্যাখ্যাটা দিতে হবে। আমি চেম্বারে বসে দোষ খণ্ডনের গল্প গান করছি, আমি চেম্বারে বসে মানুষকে মিসগাইড করছি, আমি চেম্বারে বসে মানুষকে ভয় দেখিয়ে স্টোন বিক্রি করছি, আমি চেম্বারে বসে মানুষকে দোষের গল্প দিয়ে আমি দোষ খণ্ডনের যোগ্য করাচ্ছি, অথচ আমি বড় বড় লেকচার মারছি হাল ধরতে হবে সবাইকে, হবে না। এটা একটা আমাদের পুরনো ঋত গৌরবের একটা জায়গা, এটা আমাদের দিনে দিনে এই গৌরব জায়গাটা হারিয়ে যাচ্ছে, এবং আমাদের যারা চর্চার মধ্যে আছি আমাদের অবশ্যই পেশা, আমাদের রোজগার করতে হবে, সংসার চালাতে হবে, কারণ বহুদিন যাবৎ যারা এই পেশায় আছে অল্টারনেটিভলি তারা কিছু করবে না বা করার ইচ্ছা নেই, তার মানে এটা নয় যে যা তা করে যে যা খুশি তাই ইচ্ছা আমাদের করা উচিত। সেই কারণের জন্য আমাদের যতটুকু স্বচ্ছতা আছে, জ্যোতিষের অরিজিনালিটি কী আছে, মানে আমরা কি পারি আর পারি না সেটা মানুষকে ক্লিয়ার করতে হবে, আমরা সব পারি না,
আমাদের দ্বারা সব পারা সম্ভব নয়। আমরা সব পারলে আমরা এত বকতাম না, আমরা চেম্বারে বসতাম না, আমরা অ্যাড দিয়ে আমরা চারিদিকে ব্যানার হোর্ডিং দিয়ে কিন্তু ঘুরতাম না। তো আমরা ভগবান নই। অতএব আমাদের শাস্ত্র যেহেতু আমাদের একটা সম্পদ, এটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। তার জন্য স্বচ্ছতা সহকারে, সেটা পামিস্ট্রি হোক, সেটা হরোস্কোপের দিক থেকে হোক, সমস্ত দিক থেকে যে যেমনভাবে শিক্ষা চর্চা করছে, সঠিকটা তুলে ধরাটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। খুব সুন্দর হচ্ছে দাদা। আচ্ছা, এবার কি বলছে গুড্ডু, আমার বাচ্চারটা কবে ডিসকাস করা হবে? তোমার বাচ্চার ডিসকাস করা তো টাইম হচ্ছে না ভাই। তুমি তো বললাম যে তুমি চেম্বারে দমদমে এসো, আমি তো দমদমে যেদিন যাব তুমি এসো, তোমার চারটা নিয়ে আগে যেটা করে দিয়েছি সামনাসামনি বসে। এইভাবে ফেসবুকে বা কখন আমি বলবো বা কীভাবে ইউটিউব বলবো, এটা কিন্তু ফ্যাক্টর না। তুমি চেম্বারে এসো, সামনাসামনি বসি, সামনাঘরে এসো, যেখানে আসার দরকার এসো, ভালো হবে। সেটা ফেস টু ফেস বললে পরে প্রবলেমগুলো জানা যাবে। তো এইভাবে আমাদের জ্যোতিষের পুরনো গৌরব ফিরিয়ে আনতে হবে, এটা ভেতর থেকে আনতে হবে। ওপর থেকে মার্কেটিংয়ের জন্য এনে এটা লাভ নেই। আমাদের প্রত্যেকটা, যদি দুটো মানুষ, হাজার জ্যোতিষের মধ্যে দুজন যদি ভেতর থেকে এটা ফিল করে যে আমাদের পুরনো গৌরব ফিরিয়ে আনতে হবে, তাহলে জ্যোতিষের স্বচ্ছতা তুলে ধরতে হবে। আমি মঞ্চে উঠে লেকচার দিতে চাই না, আমি মঞ্চে উঠে সবাইকে ভাষণ দিয়ে একটা চমক দেখাতে চাই না, কিন্তু ভেতর থেকে অনুভূতি, আমার নিজের, এবং যারা শুনছেন তাদের নিজের জায়গা থেকে নিজের যে ফিলিং, সেটা যদি না আসে, কখনো জ্যোতিষ যেভাবে হারিয়ে যাচ্ছে, মানুষের কাছে একটা বাজে সাবজেক্ট হিসাবে তার স্থান হচ্ছে, বর্তমান সময় থেকে ভবিষ্যতেও মানুষ এটাকে একটা চিটিংবাজের এটা আখ্যা দিচ্ছে। তো এই জায়গাটা প্রত্যেকটা মানুষকে, আমাদেরকে নিজের দায়বদ্ধ, যারা এখান থেকে আমরা রোজগার করি, রোজগার অন্য সংস্থানের জায়গাকে আমাদের উচিত বাঁচাতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। তো সেখানে কিছু দিনের জন্য কিছু করে এটা বন্ধ হয়ে গেলে আমাদের নিজেদের লজ্জা। তো অতএব আমাদের সঠিক এবং যেটা ভালো, যেটা হওয়া উচিত, জ্যোতিষ মানে অ্যাপ্রোপ্রিয়েট কী এবং কিভাবে মানুষকে গাইড করতে পারে, মানুষকে কি করে এগিয়ে নিয়ে যেতে পারে, তার ব্যাখ্যা কিন্তু আমাদের দিতে হবে। আমরা কোনোভাবে মানুষকে বিভ্রান্ত যদি করি, তার ফল আজ না হলেও আমাদের পরবর্তী জেনারেশন তারা ভোগ করবে। আজকে আমরা 20 বছর চেম্বার প্র্যাকটিস করে চলে গেলে আমাদের পরবর্তী যারা অনেক শিক্ষিত, অনেক ভালো ছেলেরা আসছেন, তারা কিন্তু এই পেশাতে দীর্ঘকালীন থাকতে পারবে না, কারণ তাদের সংস্থানের জন্য, রোজগারের জন্য মানুষ তাদের কাছে আসবে না। কারণ একটা চেম্বার প্র্যাকটিস করতে গেলে, একটা পেশায় থাকতে গেলে প্রথমে সেই পেশার প্রতি সম্মান রাখতে হবে, প্রথমে মানুষকে তার প্রতি বিশ্বাস রাখতে হবে। 100 জনের মধ্যে 60% মানুষ এখন জ্যোতিষকে চিটিং বাজি আখ্যা দিচ্ছে। কেন? তার দোষ কিন্তু জ্যোতিষদের, কারণ ঠিক ভুলের ব্যাখ্যাটা মানুষ পরে পাচ্ছে যখন তার কাছে ঠকে আসছে। তো ঠকানো বা ঠকা, এটা দুই পক্ষেরই দোষ ভুলের মধ্যেই আছে পড়ে। তো আমাদের যেটুকু, যাদের ভেতরকার ইনার ফিলিংস, যদি মনে হয় এখান থেকে একদিনের হলেও আমরা রোজগারটা পেয়েছি, তো এই পেশাটাকে বাঁচিয়ে রাখা, ভালো করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। সবাইকে সেটাকে ফিল করা উচিত। আর হস্তরেখা হোক বা আমাদের হরোস্কোপ হোক, সমস্ত ক্ষেত্রেই আমাদের, দুটো ক্ষেত্রেই আমাদের এটা মাথায় রাখতে হবে যে একটি বিশেষ বিষয়ের ওপর নির্ভর করে আমরা কখনো কুষ্টি বিচার করব না, একটি বিষয়ের ওপর ভিত্তি করে আমরা হাতের জাজমেন্ট করব না। আর জ্যোতিষ বা হস্তরেখার কোনো নির্দিষ্ট ফিক্সড কোনো রুলস নেই। আমরা মাথার মধ্যে এটাই নেব যে অবস্থা পরিপ্রেক্ষিতে, স্থানকাল পাত্রভেদে, ভিন্ন হরোস্কোপে একই সূত্র ভিন্ন রূপ নেয়, সেটা হাতের জন্যও নেয়, সেটা ছকের জন্যও নেয়। সেভাবে আমাদের প্রত্যেকটা মেন্টাল স্ট্রাকচার, যারা আমরা অ্যাস্ট্রোলজির চর্চাকারী বা আমরা যারা প্র্যাকটিস করছি, আমাদের অবশ্যই উচিত সেই জায়গাটা ভালো করা। পাথরের থেকে কি নবগ্রহ কবচ শ্রেয়? কবচের ফল দেবে পাথর, এতে কেউ কারোর থেকে প্রেয় বলা যাবে না। প্রতিকারের বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, প্রতিকারের বিভিন্ন ধরনের মাধ্যম আছে। পাথর দিয়ে কেউ রিলিফ হয়তো পাবে, গ্রহ কবচ দিয়ে যে যার মতো করে সেটাকে প্রয়োগ করতে পারবে, যে ঠিকমতোভাবে তার পালস বুঝে, ছক বুঝে, তার হরোস্কোপ বুঝে অ্যাপ্লাই করতে পারবে, সেখানে তার মতো করে কাজ হবে। কিন্তু আমি এটা বলবো না যে কারোর স্টোনে কাজ হয়েছে মানে আরেকজনের সেই স্টোনে 100% তার মতোই কাজ হবে, আবার একজনের কবজে কাজ হয়েছে মানে আরেকজনের 100% কবজেই একই রকম কাজ হবে। কখনোই কিন্তু কবজ, কোনো বিষয় আমাদের স্থির, আমাদের জ্যোতিষ যেহেতু শাস্ত্র, এই শাস্ত্রে কোনো স্থির সিদ্ধান্তে আমরা আসতে পারবো না, কারণ একই রকমভাবে একই রকম চার্ট কিন্তু একই রকম তার প্রয়োগ বিধি নেই। সে কারণের জন্য আমাদের প্রত্যেকটা মানুষের উচিত, যারা জ্যোতিষকে ভালোবাসি, আমরা এটাকে পেশা করতে চাই, চর্চা করি, ছাত্র আমরা ছাত্র সারা জীবন, এই সাবজেক্টের আমরণ আমৃত্যু অবধি কখনো শেষ হবে না, আমাদের পড়াশোনাও চালু রাখতে হবে। তো সেখান থেকে আমাদের উচিত এর সঠিক ঠিক ভুলটাকে আমাদের তুলে ধরা এবং জ্যোতিষের হাল ভেতর থেকে ফিল করতে হবে যে আমরা জ্যোতিষের হাল ধরতে চাই,
আমরা মানুষকে জ্যোতিষমুখী করতে চাই। আমরা জ্যোতিষের হাল ধরা মানে পড়াশোনা জ্ঞান চর্চা করে চেম্বারে বসে লোক ঠকানো নয়। জ্যোতিষের হাল ধরা মানে সেটাই, যেখানে মানুষকে জ্যোতিষমুখী করতে হবে, যেখানে প্রত্যেকটা মানুষ জ্যোতিষীকে সম্মান দেবে, যেখানে প্রত্যেকটা মানুষ জ্যোতিষ শাস্ত্রটাকে রেসপেক্টের জায়গা দেখবে। সেই ফিল, সেই বোধ থেকে আমাদেরকে ঠিক ভুলের ব্যাখ্যাটা মানুষকে তুলে ধরলেই আস্তে 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 মানুষের আবার পুরনো চিন্তাভাবনা পাল্টে যাবে যে জ্যোতিষ কিন্তু মানুষকে ঠকায় না। তো পরের দিন আমি চেষ্টা করবো হাতের ওপরে আরও কিছু কথা বলার। কদিন ছক নিয়ে হলো, হাত নিয়ে 2-3 দিন প্রোগ্রাম করব, তারপরে আবার যেমন দোষ টোষ নিয়ে হচ্ছিল সেগুলো করবো। ভালো থাকুন সবাই, আসলাম আজকে।